এখন তো আমি বলবো বিএনপিকে আবারও বলবো, রিপিট করব, ইউনূসকে বিশ্বাস করে ভুল করেছে। এখন ইউনূস পুরো জাতিকে ট্র্যাপে ফেলেছে এবং এখন বিদেশিরা ওনার সাথে বিদেশিরা কাজ করতেছে, সব বিদেশি, অধিকাংশ বিদেশি সিটিজেন, 15 থেকে 16 জন সদস্য আছে তো ওনার সাথে এই আপনার ঐক্যমত্য কমিশনের ভিতরে, সরকারের ভিতরে মিলে। এখন তো বিদেশিরা দেশ চালাচ্ছে, বিদেশি এজেন্ডাই তো বাস্তবায়ন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এখন আমার কাছে মনে হয় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন নাও দেয়, কিন্তু বিএনপির কিছু করা কিন্তু কঠিন। তো আমার তো মনে হয় যে জামাত যদি বিরোধী দলও হয় তাহলেও আমাদেরকে কিঞ্চিত অন্ধকার যুগে প্রবেশ করা, আর জামাত যদি ক্ষমতায় যায় ইসলামিক দল, তাহলে আমাদেরকে অন্ধকার যুগে প্রবেশ করতে হবে, যেখান থেকে বেরোনো কঠিন হবে। আমরা হয়তো আফগানিস্তান হয়ে যেতে পারি, আমরা হয়তো ইসলামিক যেসব অনেক দেশে ডিক্টেটর আছে সেরকম হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে। প্রথমে আমি জানিয়ে দিই আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি প্রথমবারের মতন আমরা পেয়েছি। গত প্রায় 3 মাস ধরে আমরা ট্রাই করছিলাম বাংলাদেশের যাতে শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, প্রথম পরিচয় বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, দেশের খ্যাতিমান সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আমাদের লক্ষ দর্শকের পক্ষ থেকে আপনাকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সময়ে। আমরা সরাসরি টপিকে যেতে চাই। আজিজ ভাই, দেশে অসংখ্য অসংখ্য ঘটনা, এই 1.5 বছরে বাংলাদেশ যা দেখেছে 55 বছরে তার অনেক কিছুই দেখেনি, অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত নতুন ঘটনা দেখেছে। সে সময়ের মধ্যে আমাদের আলাপের আজকে প্রথম সাবজেক্ট হওয়া উচিত, যেটা যেহেতু এই গত 3-4 দিনে সবচেয়ে আলোচিত ইস্যু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা, এবং সেই অসুস্থতা ধরে তার বড় ছেলে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসা না আসা খুব সিম্পল ঘটনা হতে পারতো, কিন্তু যখনই তারেক রহমান একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে এই আসা না আসাটা তার হাতের উপরে নিয়ন্ত্রিত না, দেশের ভেতরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ট্রাভেল পাস দিয়ে দিবে, কেউ কেউ বলছেন এটা মা ছেলের বিষয়, এটা নিয়ে কথা বলবেন না, আইন উপদেষ্টা বলেছেন যে এটা কুরুচিপূর্ণ, এটা নিয়ে কথা বলা। কিন্তু অনেক অনেক প্রশ্ন। দেশের সরকার চাইলে সেই দেশের নাগরিককে নিরাপত্তা দেয়া তার দায়িত্ব, এবং দেশের সরকার চাইলে তার চেয়ে শক্তিশালী কে হতে পারে যে একটা দেশের নাগরিককে এবং একটা রাজনৈতিক দলের প্রধানকে আসতে দিতে পারছে না। আমি এই আলাপ দিয়ে আজকে শুরু করতে চাই। বেগম খালেদা জিয়ার অবশ্যই তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, যদিও তিনি ক্রিটিক্যালি অসুস্থ, গতকাল কি বলা হয়েছে তিনি ক্রিটিক্যালি অসুস্থ, যেটা আসলে খুবই বাজে অবস্থার দিকে। কিন্তু তারেক রহমানের আসা না আসা রাজনীতিতে যেই অবস্থা তৈরি করেছে, আপনি সেটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে গুরুতর অসুস্থ। রাত্রে সিসিইউ থেকে তাকে আইসিইউতে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে, সুতরাং অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা তার জন্য দোয়া করে শুরু করছি। দেখেন, তারেক রহমান তিনি কিন্তু দেশে আসতে চেয়েছিলেন, তার প্রিপারেশন, তার জন্য বাসা রেডি, তার জন্য গাড়ি রেডি, সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। হঠাৎ করে কি হলো যে এখন তিনি বলছেন যে তার একক ডিসিশনের বিষয় নয়। হ্যাঁ, এখন এখানে হয়তো কিন্তু আছে, আমার কাছে মনে হয়েছে। ধরেন, রাজনৈতিক অবস্থা দেশে ভালো না। আমি বহুদিন আগে, প্রায় ওই মানে 18 সালের নির্বাচনের পরে 22 সালে যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে কেন যেন মনে হয়েছে, আমি আগেও বলেছি, এখনো বলছি, কয়েকটা টেলিভিশনে বলেছি, আমার মনে হয় আমরা এখন ভূ রাজনীতির ফাঁদে পড়েছি। কারণ হচ্ছে যে ধরেন, ট্রাভেল পাস সরকারের পক্ষ থেকে তিনি আসতে চেয়েছেন, তিনি যখন এই স্ট্যাটাসটা দিয়েছেন তখন আমাদের সরকার থেকে বলা হয়েছে তার আসতে বাধা নাই এবং তাকে একদিনের ভিতরে ট্রাভেল পাস দেওয়া যাবে। তো ট্রাভেল পাস তো কয়দিনের জন্য হয়? একটা লোক যদি পাসপোর্ট না পায়, ট্রাভেল পাস তো এটা 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, হ্যাঁ, বা 6 মাস হতে পারে। ওনাকে তো স্থায়ীভাবেই দেশে আসতে হবে। আমার কাছে যে জায়গা মনে হচ্ছে যে এখানে এই নির্বাচনকে কেন্দ্র করে সব পরাশক্তিগুলো কিন্তু অ্যাক্টিভ, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে তিনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা খোলসা যদি উনি করতে পারতেন ভালো হতো, তিনি করেন নাই। আমার অনুমান, এটা সম্পূর্ণ অনুমানের ভিত্তিতেই বলবো, হয়তো এটা -2 থিওরি হচ্ছে কিনা জানি না, কারণ বিএনপি আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এখন নেক্সট বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন প্রধানত নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন জুমে কন্ট্যাক্ট রাখছে, তিনি মাইনাস হলে -2 হয়ে যায়। সুতরাং এই 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 অবস্থা আছে কিনা আমি জানি না, কারণ তিনি এদিকে ধরেন তার তো নতুন পাসপোর্ট দরকার বাংলাদেশে, তিনি কিন্তু ওখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, তিনি ওই ব্রিটিশ নাগরিক না, এটা আমি কনফার্ম। তো ব্রিটিশ নাগরিক যেহেতু না, তিনি যদি এই দেশে পাসপোর্ট চান, পাসপোর্ট এবং যদি নিরাপত্তা ইনশোর হয়, এখন আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা এবং সরকারের অবস্থা, এখানে তো নিরাপত্তা ইনশোর করা কঠিন হয়ে যেতে পারে যদি পরাশক্তিগুলো যদি মনে হয় যে -2 থিওরির মধ্যে আছে। আমি কেন এই কথা বলছি, দেখেন আমাদের এক্সপোর্টের উপরে যখন ট্যাক্স বসানো হলো, সারা পৃথিবী বসানো হলো, তখন আমাদের গভর্নমেন্ট আমেরিকার সাথে নেগোশিয়েট করলো, সেখানে গোপন চুক্তি করেছে, আনডিসক্লোজ এগ্রিমেন্ট। এটার ভিতরে কি আছে আমরা তো জানি না, আমরা জানি না। নতুন করে ভারত এবং আমেরিকা সামরিক চুক্তি কিন্তু নবায়ন হয়েছে। এখন ধরেন আমাদের দেশের রাজনীতিতে কিন্তু, বিশেষ করে রাজনীতি এবং নির্বাচনের সময় কিন্তু ধরেন রাশিয়া, ভারত, আপনার আমেরিকা খুব বেশি করে থাকে এবং চীন, এরা কিন্তু অ্যাক্টিভ থাকে। আমার কাছে এখনো মনে হচ্ছে তারা অ্যাক্টিভ। সুতরাং এই রাজনীতি, এই নির্বাচন হয় কিনা, আপনার অলরেডি 2টা বন্দর দিয়ে ফেলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেন তো দেখি, অন্তর্বর্তী নির্বাচন শিডিউল দিতে চাচ্ছে, নির্বাচন হবে, অথচ আপনার 20-25 বছরের চুক্তি করে ফেললো, বন্দর দিয়ে ফেললো। এটা তো নির্বাচিত সরকার এসেও দিতে পারতো, এখন তো দেওয়া যৌক্তিক না। দ্বিতীয়ত ধরেন এই যে আমার কাছে মনে হয় যে প্রথম একবার খুব শুরু হয়েছিল মানবিক করিডোর দিবে, সেই এগ্রিমেন্ট হয়ে গেছে কিনা কে জানে। আবার 80টা দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, তো আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ এশিয়ার মধ্যে সামরিক ঘাঁটি কিন্তু তাদের নাই। সুতরাং এখন বাংলাদেশে তো আমাদের বঙ্গোপসাগর আছে, এখানের আশেপাশে কোনো জায়গায় আমাদের দ্বীপ, কোনো জায়গায় সামরিক ঘাঁটির চুক্তি হয়েছে কিনা কে জানে, আমরা তো জানি না। এই চুক্তির ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলও জোরে সোরে কিন্তু বলছে না, হ্যাঁ, যে এটা তো গোপন চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার কি করে করে। আমার মতে যে অভ্যুত্থানের যে শক্তিগুলো একজোটে এটার প্রতিবাদ এবং এটা আনডিসক্লোজটাকে ওপেন করার জন্য আপনার বলা উচিত ছিল, এবং যদি দেশের স্বার্থের বিরুদ্ধে হয় সেই এগ্রিমেন্ট তাকে বাতিল করার জন্য চাপ দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা জানি না, এগ্রিমেন্টে কিছু না থাকতে পারে, থাকতেও পারে, কিন্তু এই সরকার কেন গোপন চুক্তি করবে, এটি হলো আমার প্রশ্ন। দ্বিতীয়টা আপনার দেখেন, আমাদের যে বাংলাদেশ থেকে আপনার আমাদের যে এক উপদেষ্টা বিদেশে ভ্রমণ করতেছে, আমি শুনলাম যে 4 দেশ মিলে একটা বৈঠক হয়েছে, সেখানে আমেরিকা আছে, ভারত আছে, মিশর আছে, এরকম কয়েকটি 4টে দেশ। সেখানে আউটকাম যেটা অনির্ভর সূত্রে আমি পেয়েছি, সেখানে আউটকাম কিন্তু ভালো না, বাংলাদেশের পক্ষে না। তারা ঘুরতেছে বাংলাদেশের হয়তো কোনো পরিকল্পনা আছে, সেটাকে হয়তো সে পক্ষে আনার চেষ্টা করতেছে, কিন্তু সেটা হচ্ছে না। তো এখন এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে নির্বাচনটা কিন্তু অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশে রিকশালাও জিজ্ঞেস করে উঠলে যে নির্বাচন হবে তো, এই সংশয় কিন্তু কাটেনি, কারণ নির্বাচনের সব স্টেক হোল্ডার কিন্তু সহযোগিতা করার কথা। আপনি দেখেন সরকারের ভিতরে অলরেডি আসিফ ভুইয়া বলে দিয়েছে যে এই সরকারের ভিতর থেকেও অনেকে নির্বাচন করতে পারে। হ্যাঁ, তো নির্বাচন যদি করে, ধরেন 2 জন ছাত্র
উপদেষ্টা আছে তারা চলে আসলো, আরো 3-4 জন চলে আসলো, তো উপদেষ্টা পরিষদ তো আপনি ভেঙে গেল। তো সুতরাং উপদেষ্টা পরিষদ এবং জনশ্রুতি আছে যে এই সরকারই থাকবে না, অন্য আর একটা বসবে। এটা ভেঙে যাওয়ার পরে কি হয় এটা নিয়ে একটা অনিশ্চয়তা। তো এগুলো প্রেডিক্ট করার বিষয়, সুতরাং এটা বলা যদিও ঠিক না, তবু আমি বলবো এই সংশয়টা বাজারে কাজ করছে, জনশ্রুতি জনমনে এইটা কিন্তু হয়েছে যে দেশটা এদিকে অচল হয়ে গেছে। আপনি দেখেন IMF এর সব শর্ত মেনে নেওয়ার ফলে বাজার ব্যবস্থা সব উন্নতি হয়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। আজকে বেকার বহু বহু মানে কয়েক কোটি লোক বেকার হয়েছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী। তো এখন ব্যাংক ডিফল্টার বাজেটের উপরে চলে গেছে, কোনো বিনিয়োগ নাই। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছরে জিডিপি গ্রোথ হবে 3.5%। যদি 3.5% জিডিপি গ্রোথ হয় তাহলে তো এদেশে দুর্ভিক্ষ হবে। এখন নির্বাচন করে যাকে দায়িত্ব দিবেন সে তো দেশ চালাতে মহাসংকটে পড়বে। সুতরাং সব মিলে আমি বলবো যে দেশটা এখন ঘোরতর বিপদে আছে, এটা পরিষ্কার সরকারের করা উচিত, এই সন্দেহ দূর করা উচিত। এই সন্দেহগুলি গোপন চুক্তিতে কি আছে বিশেষ করে এটা জনমনে প্রকাশ করা উচিত, কারণ গোপন চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করা এটা একদমই আমার কাছে মনে হয়েছে অবিবেচনা প্রসূত। এখন এই গোপন চুক্তি যদি প্রকাশ না হয় তাহলে কিন্তু আপনার এই সংশয় কাটবে না, এবং এই সরকারও আর আমার কাছে মনে হয় দেশের যে অর্থনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলে যে অবস্থা হয়ে গেছে, বেকারত্ব, অর্থনৈতিক অবস্থা সব মিলে আমার মনে হয় দেশ চালাতে পারবে না। নির্বাচন অবশ্যই দিতে হবে, নির্বাচন যদি না দেয় তাহলে কিন্তু রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকবে বলে আমার কাছে মনে হয় না। আপনি ভূরাজনৈতিক শক্তির কথা, ভূরাজনৈতিক পরিস্থিতির কথা বলেছেন। আমি শুধু একটা ছোট্ট আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুইটা বিষয় আপনার কাছে একটু জানবো। সেটা হলো শেখ হাসিনা 2-3 বছর আগে থেকে রেগুলারলি বলতেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে বা বঙ্গোপসাগরে আমেরিকাকে অ্যাক্সেস দিলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন। আমরা তখন উড়িয়ে দিতাম, আমরা এগুলো বিশ্বাস করতাম না, বলতাম যে উনি তো এই ধরনের কথাবার্তা বলে বা এটা রাজনৈতিক প্রয়োজনে বলছে কিনা। তাহলে কি আজকে এসে সেই ধরনের বিষয় সত্য হচ্ছে? না, আমি কিন্তু মনে করি যে যেহেতু আনডিসক্লোজ এগ্রিমেন্ট করেছে, এটা প্রকাশ না করা পর্যন্ত আমার ভিতরে এই সন্দেহ আছে, এবং এই কথা সত্য হতে পারে। আমার কাছে এই সন্দেহ আছে। আমি তো জানি না ওই ওই এগ্রিমেন্টে কি করে রেখেছে, কারণ আমেরিকা প্রত্যেকটা অঞ্চলে তার একটা ঘাঁটি দরকার, এই অঞ্চলে কোনো সামরিক ঘাঁটি নাই। এবং আপনি দেখেন ভৌগোলিক অবস্থান দেখে বাংলাদেশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে যদি একটা সামরিক ঘাঁটি করতে পারে তাহলে এই বেল্টটা কিন্তু আমেরিকার ওয়ার্ক করা সহজ হবে। সুতরাং এটা হতে পারে, এটা আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না। বলেন। জি, আসবে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। আমি গত কয়েকদিন ধরে খেয়াল করছি, বিশেষ করে ট্রাইব্যুনালে যখন রায় আগাচ্ছে আওয়ামী লীগের, শেখ হাসিনার, ইভেন গতকালকে টিউলিপ সিদ্দিকের রায় হলো, দুইটা জিনিস খেয়াল করবেন। গতকালকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশে রায় হয়েছে। এর আগের দিন বাংলাদেশে কমিশন এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য কমিশন রিপোর্ট জমা দিয়েছে এবং আরেক পরাশক্তি ভারতকে দায়ী করেছে সেখানে। এই দুইটা বিষয় কি খুব সিগনিফিকেন্ট না? এটা তো নিশ্চয়ই একটি সরকার এবং দীর্ঘমেয়াদী কোন সরকারের সময় এই ধরনের ঘটনা হয়ে থাকে যে দুটি বড় বড় রাষ্ট্র, পরাশক্তি তুল্য দুটি রাষ্ট্রের সাথে এই ফাইট করা। ডক্টর ইউনূস বলছেন যে নির্বাচন না দিলে থাকতে পারবেন না, নির্বাচন না দেওয়ার মতন অবস্থা নাই নড়বড়ে, কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? না, দেখেন বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু এতিম না, নাইলে ভারত মালদ্বীপ থেকে হাত গুটিয়ে আসতে পারবে না। ভারতের এই সাবকন্টিনেন্টের কোনো দেশের সাথে কিন্তু সম্পর্ক নেই। এবং পিলখানা হত্যাকাণ্ডে যে তদন্ত হয়েছে, এই তদন্তে এই মুহূর্তে তদন্ত রিপোর্ট প্রকাশ না করেও আমার মনে হয় যে এটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। এটা খুব টাচি ইস্যু, কারণ ভারত ইনভলভ। আমিও আগে বলেছি পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত থাকতে পারে, পরাশক্তি শক্তি থাকতে পারে। এখন তদন্তে যে ভারত ইনভলভ নাই এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, কারণ আপনি দেখেন ওই পিলখানাতে সবচাইতে চস্ট অফিসার গুলোকে একত্রিত করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে।
সেখানে আমাদের 3 জন সাংবাদিকও কিন্তু এই তদন্তে তাদের নাম এসেছে। সুতরাং ওখানে নিউজ করার ক্ষেত্রে যে অ্যাক্টিভ রোল প্লে করেছে, আমরা কিন্তু তখনই বলছি যে এইটাকে এত ফোমেন্ট করা হয় কেন। তো এই জন্যে আমাদেরও 3 জন কিন্তু আমার এই দোষী সাব্যস্ত হয়েছে। সুতরাং সব মিলে তদন্ত রিপোর্ট হয়েছে। এটা তো ধরেন ভারত এখানে ইনভলভ তদন্তে দেখানো হয়েছে, সাংবাদিক 3 জন দেখানো হয়েছে। নিঃসন্দেহে এটা ভেরি গুরুত্বপূর্ণ ইস্যু। এখন এই সরকারের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব কিনা, তার আমি বলবো যে কোনো কিছুই হ্যান্ডেল করতে পারছে না। সেখানে এই তদন্ত রিপোর্টে যদি সাংবাদিক, ভারত বা পরাশক্তি ইনভলভ থাকে, তাহলে সেই রিপোর্টটা এখন না করে এটাকে রাজনৈতিক দলের হাতে, যারা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। যেমন আনডিসক্লোজ এগ্রিমেন্ট যেটা করেছে সেটাও তাদের করা ঠিক হয় নাই, এটাও তাদের করা ঠিক হয় নাই। কারণ আমি মনে করব এটাতে দেশকে, যেহেতু এই সরকার, আপনি দেখেন প্রথম যখন আসছে তখন এই 7 সিস্টার, এই হিমালয় পর্বত থেকে বাংলাদেশের ইয়াস, এইসব কথা কয়ে একটা বৈরিতা তৈরি করেছিল। এখন প্রতিবেশী, আমাদের সম্পর্ক দরকার। প্রতিবেশী তো ঠেলে সরিয়ে দেওয়া যাবে না, এবং 3 দিক ঘিরে আছে প্রতিবেশী। সুতরাং তার সাথে ডিল করা কিন্তু বিবেচনা প্রসূত এবং সতর্কতার সাথেই করতে হবে, এটা ঠিক। কারণ ভারতের এই ইস্যুগুলো কিন্তু আপনার আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা ভিজিট করতেছে সেটা আলোচিত হয়েছে বলে আমার জানা। হ্যাঁ, সেখানে কিন্তু পজিটিভ কিছু পায় নাই। সুতরাং আমি বলবো যে এটাতে এখন এই সরকার কতটুকু হ্যান্ডেল করতে পারবে আমার জানা নাই। কারণ এখনো কিন্তু আমি কিন্তু আগেও বলেছি, অলরেডি কিন্তু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু নবায়ন হয়েছে আমি বলবো। সুতরাং এখন নড়তে টেকনিক্যালি কোনটা আগে কোনটা পরে করা উচিত সেটা সরকারকে ভাবা উচিত ছিল। আর এই সরকারের এত বড় ঝুঁকি নেওয়ার ক্ষমতা নাই, তারা এই সরকার এত বড় ঝুঁকি নেওয়া উচিত ছিল না, এটাই আমার বক্তব্য। আইজ ভাই, একটা গুরুত্বপূর্ণ ইস্যু দিয়ে শেষ করবো। মাঝে শুধু একটু ছোট্ট করে জেনে নিতে চাই, আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের যে ছোটাছুটি আন্তর্জাতিক পর্যায় থেকে আমরা স্পষ্টত দেখি, যা বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, এই সরকারের পক্ষে আওয়ামী লীগবিহীন বা অংশগ্রহণমূলক একটি নির্বাচন কি সুষ্ঠুভাবে করা সম্ভব? এবং দেশি বিদেশি যা দৌড়াদৌড়ি ছোড়াছুটি দেখছেন, অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের মিটিং, তিনি নাকি দোহায়ও গিয়েছেন, আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং, এইসব প্রেক্ষাপট কি সরকার কতটা চাপে আছে? তারা কি যতটাই যাচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ইস্যুটা তারা কিভাবে ডিল করতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? না দেখেন, আমি ওই দোহার কথাই, নিরাপত্তা উপদেষ্টা ঘুরছে, আমি কিন্তু ইনডাইরেক্টলি তার কথাই বলেছি। সেখানে আউটকাম ভালো না, কিন্তু যেহেতু আমার কাছে প্রমাণ নাই আমি এটা এই জন্য ইনডাইরেক্টলি বলেছি। কারণ আওয়ামী লীগ একটা বড় সংগঠন, আমার কথা হলো এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়েছে, আমি এটা সমর্থন করি না। ধরেন এটা সাংবিধানিক সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। সুতরাং এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকারের করার এখতিয়ারই নেই। এখন ধরেন আপনার জুলাই সনদ, এটা একটা করেছে, সেটা প্রেসিডেন্ট দিয়ে আদেশ দিয়ে জারি করেছে। প্রেসিডেন্টের আদেশ অবৈধ, কারণ সংবিধান জীবিত আছে। সংবিধান জীবিত থাকতে চিফ অ্যাডভাইজার হোক, প্রেসিডেন্ট হোক, কেউ কোনো আদেশ দিতে পারে না। এটাতে আবার নির্বাচনে দিলে তো না ভোট জয়যুক্ত হবে আমার ধারণা। কারণ নো কনফিডেন্স সব উধাও করে দিছে। 84টা সংস্কার 3 দফার মধ্যে নিয়ে আসে, বলেন আপনি আমি ভোট দেবো কি করে? আমার তো আপত্তি থাকতে পারে। এখন তার ভিতরে হানা ভোট দিতে হবে। তা হানা ভোট দিতে গেলে তো সব ধরেন বিএনপির সমর্থন না দিয়ে দেবে। আওয়ামী লীগের ভোট যারা এখন দেশে আছে তারা তো জন্মগত সূত্রে ভোট দেওয়ার অধিকারী, তারাও যদি ভোট দিতে আসে তারাও না ভোট দিয়ে দেবে। এই না ভোট তো ফেল করবে। আর এটা অবৈধ, এমনিতেও অবৈধ। এটা যেটা উচিত ছিল সেটা হলো সব দল সমঝোতা এগ্রিমেন্ট হতে পারতো। এরপরে আলটিমেটলি সংসদ ছাড়া তো এটা অ্যামেন্ড করা সম্ভব না। আর সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই, কোনো আপনার গণভোট বলেন আর এমনি প্রয়োগ বলেন, এটা পারে না, এবং এই সরকার এটা করছে। তা আমি যেটা বলছিলাম যে আপনার প্রশ্নে, যে আওয়ামী লীগকে ধরেন এটা সাংবিধানিক সরকার, সংবিধানে আছে একটা সংসদ যদি সময় পার হয়ে যায় বা সংসদ না থাকে 3 মাসের ভিতরে নির্বাচন, 3 মাসে কোনো সমস্যা থাকলে 6 মাসের মধ্যে নির্বাচন।
ধরেন 3 মাস বা 6 মাসে এই সরকার যদি নির্বাচন দিয়ে দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তখন হেট্রেটটা ছিল জনগণের মধ্যে, তখন কিন্তু তারা খুব অল্প সিট পেত। এখন তো একটা আওয়ামী লীগের প্রতি যারা দেশে যায় না তারা বোঝে না, আমি যাই, আমার কানেকশন আছে, তাদের প্রতি একটা সিম্পেথি বেড়েছে। তারা হয়তো অ্যাক্টিভ নাই, বিপদ ভেবে অ্যাক্টিভ নাই, কিন্তু সমর্থন তো বেড়েছে। এখন নির্বাচনে তাদেরকে আড়ালে রাখবেন। এখন ধরেন ভারত তো ডাইরেক্টলি তাদের পক্ষে আছে, বা এখন 3 দিক ঘিরে আছে। এখন তাদের ছাড়া নির্বাচন এও তো হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, এখনো সক্রিয় না, বা এখনো একটা 300 সিটে নির্বাচন করার মতো সক্ষম না। আর্মি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, হয় থানা হেডকোয়ার্টারে, না হলে জেলা হেডকোয়ার্টারে। তো ইতিমধ্যে তো ধরেন বাক্স নিয়ে ধান খেতে পাট খেতে দৌড়াবে, কি করবে? তো নির্বাচনে এই জন্য এটাও একটা কারণ, সকল স্টেক হোল্ডারের সমান কোঅপারেশন না থাকলে, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, অংশগ্রহণমূলক খালি ভোটার নয়, হ্যাঁ ভোটার নয়, সকল পার্টি যেগুলো নিবন্ধন দেবে, সব পার্টি যদি অংশগ্রহণ, নিজের থেকে অংশগ্রহণ না করলে নাই, সমস্যা নাই, কিন্তু নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আপনার অংশগ্রহণ করে দিতে হবে। আর আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল আরেকটি দলের নিষিদ্ধ চাইতে পারে না। হ্যাঁ, তাহলে আপনি রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে জোর করে আপনি নিষিদ্ধ করে দিবেন, এটার পক্ষে আমি না। ক্ষমতা আছে আপনার, এক্সিকিউটিভ অর্ডার আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন। আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, টিকিট টেকে নাই তো। এই জন্য আমি বলবো যে এখন এই ব্যাপারে, আবার আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু এখনো কোর্টে কোনো স্পেসিফিক কোনো মামলা হয় নাই। সুতরাং আওয়ামী লীগের যে বিশাল সংখ্যক আপনার ভোটার বাংলাদেশে আছে, তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছেন, কিন্তু ভোটার তো সক্রিয় আছে, তারা তো পা আছে, হাত আছে, তারা তো ভোট দিতে পারবে, ভোট কেন্দ্রে যাবে। হ্যাঁ, তাদের আপনি ঠেকাবেন কিভাবে? গণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন হবে না? আমার ভোট দেওয়া জন্মগত রাইট, আমাকে ভোট দেওয়া থেকে বিরত করবেন কিভাবে বলেন? এই জন্য বলছি যে এদিকে জাতীয় পার্টির নিষিদ্ধ চাওয়া হচ্ছে। তো সব মিলে আমি বলবো যে রাজনীতি নির্বাচন করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এই জন্যই রিক্সাওয়ালাও জিজ্ঞেস করেন নির্বাচন হবে তো, অর্থাৎ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হচ্ছে, কারণ এই সরকারের প্রস্তুতি একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যথেষ্ট নয়। আজিজ ভাই, শেষ এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বাংলাদেশে এই মবের রাজ্যে মুক্তিযুদ্ধ অনেকটা এখন মুক্তিযোদ্ধারাও মবের শিকার অনেকেই বলেন। বাংলাদেশে আমরা আমাদের প্রজন্ম, আপনারা তো মুক্তিযুদ্ধের প্রজন্ম, বীর প্রজন্ম, আমাদের প্রজন্ম আমরা শিখে এসেছি, দেখে এসেছি মুক্তিযুদ্ধ নিয়ে হেয় করার কিছু নাই। যেমন ট্রাইব্যুনালে আজ অ্যালাউ করতে পারছেন না, চিফ প্রসিকিউটর তাজুল সাহেব বলছেন যে, কে যেন বলেছে যে সোকল জুলাই যোদ্ধা, হাসানুল্লাহ কিনু বোধহয় বলেছেন সোকল জুলাই যুদ্ধ, এটাও রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু মুক্তিযুদ্ধকে যখন সোকল বলে, যখন বলে মুক্তিযুদ্ধের ধোয়া তুলে কিছু করা যাবে না, এই বাংলাদেশে আমরা কোনোদিন কল্পনা করি নাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হবে, সন্দ্বীপে সেই স্লোগান হচ্ছে। এই সিচুয়েশনে কেন একটা সরকার আসছে, এই সরকারের তো মুক্তিযুদ্ধকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা, কিন্তু মুক্তিযুদ্ধকে কেন প্রায়োরিটি কম দিয়ে এই এত সব আয়োজন, এটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে ৭১কে ভুলিয়ে দেওয়া, এবং বলাই হচ্ছে ২৪-এর অভ্যুত্থান, অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থান ৭১কে মুছে দিয়েছে, এটা বলে। ৭১ একটা দেশ তৈরি করছে। ৭১ যারা দেখে, তার বাপ দেখে নাই, তার দেখে নাই। জি বলেন। বলছি যে এটা কেন ৭১ ভুলাই দিতে হবে কেন? না, বিষয়টা হচ্ছে যে এখানে ৭১-এর যে বিরোধী শক্তি, অর্থাৎ জামাতের নেতৃত্বে যে ইসলামিক দলগুলোতে একত্রিত হয়েছে, তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এই জন্যেই এর ভিতরে আপনি জানেন বোধহয়, প্রাদেশিক সরকারে জামাত 4 জন মন্ত্রী ছিল। তারা আনুষ্ঠানিকভাবে রেজুলেশন নিয়ে পাকিস্তান হানাদারি বাহিনীকে সাহায্য করার করেছিল, সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সাহায্য করেছে, এবং আমাদের মা বোনকে ধরে নিয়ে দিয়েছে, শত হত্যাযজ্ঞ, খুন গুণ সবই করেছে তারা। সুতরাং এখন আমি বলবো যে, আমি বারবার এই জন্যই বলি, ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে এটা ঠিক,
24-এর গণ অভ্যুত্থানের যদি বিচার হয়, 71-এর গণহত্যার বিচার হবে কেন? হবে না কেন? অনেকেই বলেন মাপ হয়, আপনি বলেন গণহত্যার কোনো মাপ হয়? মাপ হতে পারে না। সুতরাং 71 যে মানবে না, তার এই দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। সুতরাং আওয়ামী লীগ এটা ঠিক, শেখ হাসিনা ফ্যাসিস্টের আচরণ করেছে, তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি কোন রাজনৈতিক দল বা সরকার তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করুক, এটা আমি চাই না। গণতান্ত্রিক দেশে এটা কেউ চায় না। তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার সুযোগ ছিল, সে ট্রেন মিস করেছে। এখন রাজনৈতিক আওয়ামী লীগ যে পর্যায়ে গেছে, তাকে তো আসলেই রেজিস্ট করা খুব কঠিন। এদিকে অভ্যুত্থান যারা করেছে সহযোগী শক্তি, তাদের ভিতরে দ্বিধা বিভক্ত। ক্ষমতায় কার অংশগ্রহণ কত বড় হবে, এটা নিয়ে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এখন দক্ষিণপন্থী অর্থাৎ ইসলামিক দলগুলো মাথাছাড়া দিয়ে হচ্ছে। ইতিমধ্যে 200 মাজার ভেঙে দিছে। আপনার নাটক, যাত্রাগান, থিয়েটার, গান, বাদ্য এগুলো আর হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন আপনি এর বিরুদ্ধে বলবেন, সাথে সাথে বট বাহিনী, ধরেন এই যে আমার লাখ লাখ বট বাহিনী আমার পিছে লেগে যায়। জামাতের বিরুদ্ধে কথা বললেই সমান এটার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। সুতরাং এটা কি করে সরকার? তো এই অবস্থাটাকে আপনি দেখেন, এনসিপি এবং জামাত যা বলে সেই দাবি মানে সরকার, কিন্তু অন্য দাবি মানে না। ধরেন বিএনপি বৃহৎ দল, হ্যাঁ, বিএনপি কিন্তু সারি দিচ্ছে, তারা খালি ইলেকশনে ঢুকে যেতে চায়। হ্যাঁ, কিন্তু জামাত এখন দেখেন তাদের ধারণা, যত তাদের রাজনীতি আছে, সব রাজনীতি বাস্তবায়ন করছে। আপনি দেখেন খেয়াল করে, হয়তো কোনো গান, যাত্রা, পালা গান, কবি গান কোনো কিছু করা যাবে না। থেকে আমরা কি অর্থাৎ যেটা মানবাধিকার বলি, ওপেন সোসাইটির যে কথা বলি, ওপেন সোসাইটি বলতে তো আমাদের দেশে তো চর্চা আছে। আমি তো যাত্রা গান শুনেছি ছোটবেলায়, এখন যাত্রা গান হবে না, নাটক হবে না, পালা গান হবে না, হাডুডুডু হবে না। এগুলো কেন হয় না? মাজার ভেঙে দেওয়া হচ্ছে, কারা ভাঙছে এটা সবাই জানে। সুতরাং এখন আমি বলবো যে গণতান্ত্রিক এবং মানবিক এবং আইনের শাসন, সুশাসন এখন কিন্তু হুমকির সম্মুখীন। সুতরাং সবাইকে আমি মনে করব এই উগ্রবাদী শক্তিকে প্রতিহত করা এবং তার পক্ষে দাঁড়ানো, নইলে স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বিপন্ন হতে পারে। এই আপনার একটা মন্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করছি, 1 মিনিটে আপনার জবাব নিয়ে। আপনি কয়েকদিন আগে বলেছেন মিডিয়াতে যে বিএনপি ডক্টর ইউনূসের মতো লোককে বিশ্বাস করে ভুল করছে। আজ কি সেটা বাস্তব প্রতিফলন হতে যাচ্ছে যে বিএনপি কতটা চ্যালেঞ্জের মুখে এবং সেই ভুলের খেসারত বিএনপিকে কিভাবে দিতে হবে অদূর ভবিষ্যতে? আমি তো বলছি বিএনপির উচিত ছিল বড় দল, তখনও কিন্তু জামাত এত বেশি ফেরোসাত হয় নাই, ইসলামিক দলগুলো অত মাঠে নামে নাই। তখনই বিএনপি সংবিধানের সাথে সাংঘর্ষিক সবকিছুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করেছে। তখন তাদের 3 মাসের ভিতরে নির্বাচন আদায় করা উচিত ছিল। তাহলে কিন্তু আপনার একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগও প্রতিহত হতো এবং এই ইউনূসের এই আন্তর্জাতিক খেলার ট্র্যাপে পড়তো না। আবার বিএনপি ধরেন তো এখন জামাত মাঠে আছে, ইসলামিক আন্দোলন মাঠে আছে, এখন যদি বিএনপিও মাঠে নামে তাহলে তো দেশে পুরোপুরি গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। সুতরাং দেশের অবস্থা খুবই খারাপ এবং আমি বলবো বিএনপিও ট্রেন্ড মিস করেছে, তার সময় মতো তারা পদক্ষেপ নিতে পারে নাই। আর সরকার তো ইচ্ছে করেই প্ল্যান করেই নেয় নাই। এখন যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাই এই সরকার নিয়ে আসার জন্য যত দূর যদি কিন্তু দিয়ে সবকিছু বলে। এখনো বলেন নির্বাচন বলছে 1 ডিসেম্বর হবে, এখন এটাকে নিয়ে গেছে 2 ডিসেম্বর। এরপরে অনির্দিষ্টকাল এই কারণে নির্বাচন করা সম্ভব হলো না, বা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিল যাতে নির্বাচনই হলো না। হতে পারে এরকম। অনেক 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 ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে। অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আপনার দীর্ঘায়ু, সুস্থতা এবং আপনার সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।